প্রবাসী ভাইদের উদ্দেশ্যে গত যে 2 দিন আগে ঘটনাটি ঘটেছে, ওমান থেকে এক ভাই যাচ্ছিলেন এবং তার পরিবারের 7 জন না 9 জন সবাই গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন, গাড়ি পানির মধ্যে পড়ে গিয়েছিল। আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলবো এবং আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স, যেহেতু পৃথিবীর বহু দেশ আমি ঘুরেছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে প্রতি বছরই বাইরে গিয়ে এখনও তো ইংল্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যাই, আপনাদেরকে কয়েকটি বিষয় আমি বলি, শুনেন। এয়ারপোর্টে যত আইন করুক, নিজেরা সচেতন না হলে কিন্তু হয় না। অনেক সময় আপনারা এই যে রিসিভ করার জন্য 3 বছর 4 বছর পরে আসতেছে, দল বাইধে যে আসেন, এটা ঠিক না। আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমের কাছে আরটিভি লাইভে একটি কথা শুনেছিলাম, কথাটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, যে পরিবারের সব সদস্য একসাথে একই গাড়িতে সবসময় সফর করবেন না। কেন করবেন না? ধরেন আপনার 3 বাচ্চা, আপনার স্ত্রী, আপনি একই গাড়িতে সফর করছেন। দুর্ঘটনা অথবা অ্যাক্সিডেন্ট এটা তো বলে আসে না, যদি ঘটেই যায় একসাথে সবাই কিন্তু দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে গেলেন, সব আল্লাহর ইশারা। কিন্তু আপনি যদি 2 গাড়িতে, অথবা আপনি ধরেন 2 সন্তানকে রেখে 1 সন্তানকে নিয়ে আসলেন, অথবা 2 সন্তানকে নিয়ে আসলেন 1 সন্তানকে রেখে আসলেন। একজন আলেম বলেছিলেন যে বিমান দুর্ঘটনায় যদি সবাই একসাথে মারা যায় তাহলে তো আমার পরবর্তী প্রজন্ম আর টিকে থাকলো না, শেষ হয়ে গেল, আমার জন্য দোয়া করার মানুষও থাকলো না। হায়াত মত আল্লাহরই হাতে, কিন্তু সতর্কতার জন্য কিছু কিছু বিষয় আমাদের বোঝা উচিত। আমি যখন ইংল্যান্ডে এসেছি, বিশ্বাস করেন আমার কেউ বলতে পারবে না কখনো, আমার সাথী সঙ্গী অনেকেই ছিলেন বাংলাদেশে। আমি দেশের বাইরে সফর শুরু করেছি সেই 2009 সাল থেকে, কত আগে। প্রতি বছর আমি 2টা 3টা 4টা 5টা দেশ সফর করতাম আলহামদুলিল্লাহ। কোনো দিন আমার পরিবারের সদস্যদেরকে ওই রিসিভ করার জন্য আমি ডাকি নাই এবং আমাকে তারা বিদায় দেয় নাই। কি হয়, আবেগ, ইমোশন এটা ভেতরে রাখেন। আর পুরুষ মানুষের এত আবেগ আসে কোত্থেকে? নারীরা হবে আবেগী, পুরুষকে তো হতে হবে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো, পুরুষকে হতে হবে অমরের মতো, পুরুষকে হতে হবে আবু বকরের মতো। আপনি পুরো এই রামগঞ্জ থেকে, লক্ষ্মীপুর থেকে, ফেনী থেকে টেনে নিয়ে আসছেন, নোয়াখালী থেকে টেনে নিয়ে আসছেন, চিটং থেকে টেনে নিয়ে আসছেন এয়ারপোর্টে। মেয়েরা দুর্বল, বাচ্চারা দুর্বল, এত কষ্ট করে এভাবে টেনে নিয়ে আসা উচিত না। আর অনেক সময় আসতে না করা হয়, তারপরেও আসে। গাড়ি ফাঁকা আসতেছে গ্রাম থেকে, এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করতে চায় না, কারণ ডাকাতি হয়। এই জন্য বাড়ি থেকে আসতেছি, চিন্তা করতেছে গাড়ি তো ফাঁকাই যাচ্ছে, যাই, রিসিভও হলো, রদ দেখা হলো, কলা বেচাও হলো। খবরদার, জীবনটাকে আগে মূল্যায়ন করুন। জীবন একটাই, মরতে একদিন সবাইকেই হবে, কিন্তু এইভাবে মৃত্যু তো আমরা আসলে কামনা করি না। 2000 টাকা কম নিচ্ছে এজন্য আপনি অনভিজ্ঞ একজন ড্রাইভারকে ঠিক করছেন, 2000 টাকা কম নিচ্ছে এজন্য লক্কর ঝক্কর। অনেক গ্রামের মানুষ আমি দেখেছি এয়ারপোর্ট থেকে এমন গাড়ি নিয়ে বাড়িতে ফিরতেছে যেই গাড়িগুলো আসলে সে জানেও না যে এর ফিটনেস ঠিক নাই, অথবা টায়ারের কি অবস্থা, 2 বছর টায়ার চেঞ্জ করে না। এগুলো আমাদের সামনে তো হাজার হাজার ঘটেছে, দেখেছি। এয়ারপোর্টে শত শত মানুষ বের হচ্ছে একটা লক্কর ঝক্কর গাড়ি নিয়ে, তাকে রিসিভ করতেছে। তাহলে দরকারটা কী ছিল? একজন আসলেই তো হতো। আর রিসিভ করার জন্য আসতেই বা হবে কেন? আমি প্রতিবার এয়ারপোর্টে নামি, আমারও তো লাগেজ থাকে, আমি ওখান থেকে গাড়ি ভাড়া করি অথবা উবার ডাকি। উবার ডাকলে তো সেখানে একটা আপনার থাকে, ডকুমেন্ট থাকে। আপনি বলবেন যে মোহতারাম, নামার পরে তো সিম থাকে না। তাহলে এয়ারপোর্টের তালিকাভুক্ত এরকম ভালো একটা গাড়ি নেন, ওখানে যারা ওই যে মানি রিসিট টিসিট দিয়ে দেয় একেবারে। তাহলে কোনো কারণে ক্রাইম হলে সেখানে সমূহ সম্ভাবনা থাকে তাকে আটকানোর। এরপরও যদি ডাকাতি করে তাহলে তো আসলে কোনো কিছু বলার থাকে না। তবে আরেকটা বিষয় আপনাদেরকে একটা শিখিয়ে দিই, কৌশল শিখিয়ে দিই। এয়ারপোর্টে যদি কোনো গাড়ি ভাড়া করেন, ওঠার পরে আপনি বলবেন যে আপনি কোন দিক দিয়ে যাবেন। যদি বলে যে আমি এই রাস্তা দিয়ে যেতে যাচ্ছি, আপনি বলবেন যে না, আপনি ওই রাস্তা দিয়ে যান, আপনাকে দরকার হয় 200 টাকা আমি বাড়ায় দেবো। মানে এই ধরনের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। কারণ তারা যদিও ডাকাতি করে, এই যে দাউদকান্দি, মেঘনা, এগুলো দেখি আমরা ডাকাতি হয় বিদেশিদের গাড়ি। তা আপনি উল্টা পথে যখন যাবেন, ধরেন আপনি গাজীপুর হয়ে গিয়েছেন, তারপরে আপনি পাঁচদোনা হয়ে উঠেছেন, নরসিংদী হয়ে যাচ্ছেন, এরকম বিকল্প পথ অনেকটাই আছে। আপনি যদি এগুলো অবলম্বন করেন, অনেক সময় হয়ে ওঠে না, তাহলে হয়তো বা বাঁচা সম্ভব এই ডাকাতি থেকে, তারপরে এই ধরনের অকারেন্স থেকে।
আর ড্রাইভার যাদেরকে আপনারা নেবেন অবশ্যই অভিজ্ঞ, 2,000 টাকা বেশি লাগুক, কারণ আগে জীবন ভাই, বেঁচে থাকলে টাকা আসবে, বেঁচে না থাকলে আপনি টাকা কোত্থেকে পাবেন। আমি নিজেও এখন প্রবাসী, আপনারাও প্রবাসী, বিশেষ করে প্রবাসী যারা দেখছেন আপনাদেরকে বলবো যে সামান্য কিছু আনন্দের জন্য অথবা একটু উন্মাদনার জন্য এত বড় সিদ্ধান্ত নিয়ে না। আজকে ওমানের এই ভাইটার জন্য খুব মায়া হচ্ছে আমার। আরে 3টা বছর পরে তিনি দেশে ফিরেছেন, হায়াত মত আল্লাহর হাতে। তিনি নিজে বলেছিলেন গাড়ির গ্লাস খোলার জন্য, সে খুলে নেয় ড্রাইভার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং দেখেন গ্লাস কিভাবে খুলতে হয় বা ডোর কিভাবে খুলতে হয়, গেট লক কিভাবে খুলতে হয়, ন্যূনতম এই জ্ঞানগুলোও যারা বসেন তারা থাকা উচিত। বিমানে যেভাবে সতর্ক করা হয় এদেরকেও করা উচিত। আল্লাহ রহম করুন যারা মারা গিয়েছেন। ওমান মাতা ফিল গরিকি ফাহুয়া শাহিদুন, নবীজি বলেছেন যারা এভাবে পানিতে ডুবে মারা যায় আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ সবাইকে জান্নাতে ভালো রাখুন, সবার জন্য দোয়া। আল্লাহ আমাদেরকে সতর্কতা অবলম্বন করে জানমালকে হেফাজত করার এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন।